বিয়ের রাতে শুনলাম আমার স্বামী হাবিবের একটা গোপন সমস্যা আছে। ব্যাপারটা এতটাই গভীর যে সে তার দুর্বলতাগুলো বলতে গিয়ে বারবার কান্নাগুলো গিলছে। আমি কোনোদিন পুরুষ মানুষকে কান্না করতে দেখিনি, তবে আমার না দেখা জিনিসটা বিয়ের প্রথম রাতেই স্বামীর থেকে দেখতে পাবো ভাবিনি। আমি কিছুটা বিব্রত অবস্থায় হাবিব সাহেবকে বললাম, আমরা এই বিষয়ে কাল কথা বলবো। না নীরা, আপনাকে কথাগুলো শুনতেই হবে। হাবিব স্পষ্ট ভাষায় আদেশের সুরে কথাটা বলল। আমি কিঞ্চিত বিরক্ত বোধ করছি। বিয়ে নিয়ে সব মেয়ের মাঝে আশা আকাঙ্ক্ষা থাকে, আমারও খানিকটা ছিল বই কি। আমি হাপির তেশ না করে লাল ব্যানারে সেটা গুছিয়ে পা তুলে বসলাম। হাবিব আমার দিকে তাকিয়ে ভারাক্রান্ত গলায় বলল, আমি কখনো আপনাকে মা হবার অনুভূতি দিতে পারবো না নীরা, আমার ভেতরে সেই ক্ষমতা নেই। বছর দুয়েক আগে মাথায় গুরুতর আঘাত পাওয়ার ফলে আমার বড় অক্ষমতা ধরতে পারি। যদিও বা ব্যাপারটা আমার আপনাকে বিয়ের আগে জানানো দরকার ছিল, কিন্তু আমি এতটাই অপারগ আর ভীতু ছিলাম, বিষয়টা গোছানোর আগে চট করে বিয়েটা হয়ে গেল। ব্যাপারটা অপ্রত্যাশিত, এতে আপনার হাত নেই, তবুও আপনি আমার সাথে জড়িয়ে গেছেন। সারা জীবনে এই অক্ষমতা আপনাকেও বয়ে বেড়াতে হবে। আমি ফোঁস করে শ্বাস ছাড়লাম। এতক্ষণে আমার ভেতরে জোট বাঁধা প্রশ্নগুলোর উত্তর মিলল। চুপ থাকতে দেখে হাবিব সাহেব উঠেন দাঁড়ালেন, অস্থিরভাবে বললেন, আপনি বোধ হয় আমাকে প্রতারক ভাবছেন। না, আমি আপনার ব্যাপারে কিছুই ভাবছি না। হাবিব সাহেব আমার উত্তরে সন্তুষ্ট হলেন না, বেশ অপরাধ বোধ নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বেশ স্বাভাবিক বেশভূষায় বসে রইলাম। বসে থাকতে থাকতে আমার মেরুদণ্ডের হাড় টনটন করছে। বনিরতা না করেই বললাম, আমি একটু ফ্রেশ হয়ে শুতে চাই। উনি কোনো প্রত্যুত্তর করলেন না। আমি স্বাভাবিকভাবে ফ্রেশ হয়ে আসলাম। তখনও হাবিব সাহেব ঠায় দাঁড়িয়ে আছেন। উনি আমাকে অবাক করে দিয়ে আমার সামনে হাত জোড়ো করে বললেন, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে খুব ভালো রাখবো, সব সুখ এনে দিব, তবু আমাকে ছেড়ে দিয়ে সমাজের কাছে ছোট করবেন না। আচ্ছা, করবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি স্বাভাবিক গলায় বললাম, তবে আমার ভেতরে তখন অস্বাভাবিক জ্বর হচ্ছিল, যেন কাল বৈশাখীর তাণ্ডব। আচ্ছা, আমি যদি একই কথা হাবিব সাহেবকে বলতাম, লোকটা কি আমাকে মেনে নিত? প্রশ্নটা করতে চেয়েও করলাম না। গুটিসুটি পায়ে বিছানার এক কোণে পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করে ফেলতেই হাবিব সাহেব লাইটটা অফ করে দিয়ে আবারও বললেন, আমি খুবই দুঃখিত নীরা। আমি উত্তর দিতে পারলাম না, তবে চোখ থেকে কয়েকশো পানির ফোঁটা বেয়ে পড়ল। আমার কষ্ট হাবিব সাহেবের অক্ষমতা নিয়ে নয়, একটা সম্পর্কের শুরুতেই লগত সেই সম্পর্কটা ভয়ে বেড়ানো নেহাত বোঝার সমতুল্য। সকালে উঠতে বেশ খানিক বেলা গড়ালো, যদিও বা আমার দেরিতে ওঠার অভ্যাস নেই, কিন্তু কাল সারা রাত্রি জেগেছিলাম। পাশে পাশে হাবিব সাহেবও যে জেগেছিলেন তা তার নড়াচড়া শব্দে টের পেয়েছিলাম। তবে ফজরের পর চোখটা লেগে গেছে। আমি কিছুটা সংকোচ নিয়ে উঠে বসতেই দেখলাম ঘরের দরজায় ভিজিয়ে রাখা। হাবিব সাহেব ঘরে নেই। তার ঘরে না থাকাটা আমাকে কিছুটা স্বস্তি দিল যেন। ঘরের চারিদিকে তাকিয়ে প্রশান্তি বিরাজ করলো, মনে শান্তি মিলল না আমার। আমার মতো ঘর ফোড়া গরুর ঘর হয়েও যেন হলো না। ঘর থেকে বের হতে বেশ সংকোচ বোধ করলো। বাইরে বের হতে হাবিব সাহেবের আম্মা, মানে আমার শাশুড়ি, বেশ সমাদরে আমার কাছে এলেন। আমাকে এক হাতে জড়িয়ে বললেন, কি খাবে বউ, ডিম পোস্ট করে দিব? আমি ওনার কথা শুনে বিব্রত বোধ করলাম। আমতা আমতা করে শুধালাম। ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। এত ভেবো না বউ, তুমি আমার মেয়ে, তোমার দোষ গুণ সব আমি বুঝে নেব। মহিলার কথা শুনে অদ্ভুত লাগলো, হয়তো তার ভেতরে সত্তা আলাদা, কিন্তু নিজেদের অপারগতা ডাকতেই বোধহয় এ সমাদর। যত্রতত্র ভেবে আমার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ডাইনিং টেবিলে অনেক অজানা মানুষের সমাগম। আমাকে দেখে এক একজন ভালো মন্দের খোঁজ খবর নিল। কেউ কেউ আগ বাড়িয়ে আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, বউ তো ভারী মিষ্টি দেখতে হাবিবের মা। আমার শাশুড়ি তখন আমার হাতটা শক্ত করে ধরে গর্বের হাসি দিল। উনি আমাকে এরপর খুব যত্নের সাথে প্লেটে খাবার তুলে দিলেন। আমি যার পরনাই হতাশ হয়ে খাবার একটু আটটু মুখে তুলতেই কেউ একজন বলে বসলো, তা বউয়ের নাকি 14 কুলে কেউ নেই? আমি খাবারটুকু মুখে পুরে মধ্যবয়সী মহিলার দিকে তাকাতেই আমার শাশুড়ি হই হই করে বললেন, 14 কুলের সব কুলি তো আমরা খালা। তা ঠিক আছে, তাই বইলা হাবিব শ্বশুর বাড়ি যাইব না? বউ দিয়েই তো কাম।
এর আগের বার তো সব পাইও হারাইল। অন্য একজন কথাটা বলতেই আমার শাশুড়ি কথাখানি গুড়িয়ে দেবার ছলে বলল, আমাদের কি টাকা কড়ি কম আছে? শ্বশুর বাড়ি যাবার ইচ্ছা হলে ছেলে আর বউ দেশ বিদেশ ঘুরে বেড়াবে। ভদ্র মহিলার কথা শুনে টেবিলে বেশ রমরমা পরিবেশ ফিরিয়ে এলো। তবে আমার ভেতরে কষ্টগুলো দলা পাকিয়ে বেড়ালো। আমাকে চুপ থাকতে দেখে দাদি শাশুড়ি বললেন, মানুষের কথায় মন খারাপ কইরো না বউ, মানুষের কাম পেছনে সমালোচনা করা। আমি প্রত্যুত্তর কিছু বললাম না। খাওয়া দাওয়ার পর্ব সারতে তোড়জোড় লাগলো আমাকে সাজানো নিয়ে। তবে সকাল গড়িয়ে দুপুর ঠেকলো, হাবিব সাহেবের দেখা আমি পাইনি। কাউকে জিজ্ঞেস করবো সেই মানসিকতা আপাতত নেই। তবে আমার সমবয়সী এক মেয়ে নিচু স্বরে আমার শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, হাবিব ভাই হলো ববুগুড়ে মানুষ। আগে অবশ্য এমন ছিল না, ইদানিং দেখি কেমন যেন হয়ে গেছে। কেমন হয়েছে? আমি প্রশ্ন করতে মেয়েটা গলার খাদ্যে নিচে নামিয়ে বলল, মিতু ভাবি ওনাকে ফেলে চলে যাবার পর থেকেই হাবিব ভাইয়ের সব ব্যবসা বাণিজ্য লাটে উঠিয়েছে। অবশ্যই এতে ভাইয়ের কোনো দোষ নেই, সবই কপালের দোষ। ওনার আগে একটা বিয়ে হয়েছিল। কি? বিয়ে কিভাবে? ভাইয়ের তো 3 বছরের প্রেম, এরপর 2 বছরের সংসার। আল্লাহ, আপনি জানেন না? হায় হায়! মেয়েটা আতঙ্কে আর্তনাদ করে উঠল যেন। তার শঙ্কিত মুখ দেখে আশ্বাস দিয়ে বললাম, কথাটা আমি কাউকে বলবো না। বাঁচালেন ভাবি, খালাম্মা যে খাটাস, আমার চুল একটাও মাথায় রাখতো না। আমি বিমূঢ় হয়ে শাড়ির কুচিটা গুজলাম। এরপর মেয়েটিকে বললাম, মারিয়া তুমি চলে যাও, বাকিটুকু আমি করতে পারবো। না আমি করে দেই, খালাম্মা রেগে যাবেন। রাখবেন না, তুমি নিশ্চিন্তে থাকো। আমার কথা শুনে আশ্বস্ত হয়ে মেয়েটি বেরিয়ে গেল। তবে আমি এক বুক হতাশা নিয়ে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি। হাবিব সাহেব আমাকে না ঠকালেও তো পারতেন। দুপুর গড়াতে বাড়িতে মেহমানে ভরে গেল। একে একে অনেকে নতুন বোন দেখতে আসলেন। তবে আড়ালে আবডালে অনেকেই মুখ লুকিয়ে ভুলে গেলেন আগের বউ থেকে সুন্দরী, তবে জাত তো নাই। কথাটা এতটাই আঘাত করলো, আমি সারা দুপুর চোখে ঝাপসা দেখলাম। মনে মনে হাবিব সাহেবকে দোষারোপ করলাম। এতটা অপমান বোধ হয় আমার প্রাপ্য ছিল না। তবে হাবিব সাহেব আমার দুর্বলতার সুযোগ নিয়েছেন সবভাবে। দুপুরে খাবার পর্বের সময় হাবিব সাহেবের সাথে আমার দেখা হলো। সে একটা সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়েছে। শ্যামবর্ণের পুরুষটি নেহাতি সুদর্শন, তবে তার বাহিক্য দিকে বিবেচনা করার থেকে আত্মিক দিক থেকে সে নিকৃষ্ট। এরপর অনেকটা সময় অনুষ্ঠানে জককে সামলাতে গিয়ে আমরা একে অপরকে ভুলে গেলাম। এর মাঝে আমাদের একে অপরের দৃষ্টি, আমি ওনার দিক এক ফলক তাকাতে উনি মুখে হাসি ভাব বজায় রাখলেন। মাথা চুলকিয়ে বললেন, আসলে অফিসে তলব পড়েছিল তো। আমি উত্তর দিলাম না, তবে পাশাপাশি বসতে আমি আত্মগ্লানিতে কেঁপে উঠলাম। ঘামের হাতের তালু ভিজে উঠল। হালকা মেকআপ যেন ঘাম লুকোতে পারল না। আমাকে দেখে হাবিব সাহেব ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, নীরা আপনি ঠিক আছেন তো? জি। আমার উত্তরে হাবিব সাহেব সন্তুষ্ট হলেন না বোঝা গেল। আমার কাছাকাছি এসে কপালে হাত ঠেকাতে চাইলে আমি কিছুটা দূরে সরে দাঁড়িয়ে বললাম, ঠিক আছি আমি। দেখে তো মনে হচ্ছে শরীর খারাপ। শরীরের অসুখ তো চোখে দেখা যায় হাবিব সাহেব, তবে মনের ভেতরকার এই হাহাকারের কি করবেন? আমার প্রশ্ন শুনে হাবিব বেশ সংকুচিত স্বরে জবাব দিল, আপনি আমার উপর রেগে আছেন? রাগ তো হয় আপন মানুষের সাথে। হাবিব সাহেব আমার কথাতে বেশ মর্মাহত হলেন। পৃথিবীতে তো স্বামী স্ত্রীর নিকট আপন। ওনার কথাতে আমি হাসলাম। হাসতে হাসতে আমার সোয়াল ব্যথা হয়ে এলো। হাবিব সাহেব আমার পাগলের মতো হাসি দেখে কিছুটা ঘাবড়ে গেলেন। আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। না, আমি আপনাকে কোনোটাই বুঝছি না। আমি শুধু আপনাকে বোঝার চেষ্টা করছি। কিভাবে? ও আপনি বুঝবেন না। আমার কথাগুলো আমার কাছেই থাক। আমার কথা শুনে হাবিব সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। এরপর অপরাধী কণ্ঠে বললেন, আমি আপনাকে খুব সুন্দর একটা জীবন উপহার দিতে চাই নীরা। আমি হাবিব সাহেবের কথা শুনে নিশ্চুপ হয়ে বসে রইলাম। কিছুক্ষণ বাদে উনি আমার পাশে এসে বসলেন। আমি অস্থির হয়ে বললাম, আমাকে কিছুটা সময় দিন। আপনাকে আমি সারা জীবন সময় দিব। উনি আমার হাত ধরে বললেন, তবে আমি হাতটা সরিয়ে নিয়ে বললাম, ঘুমাবো।
উনি হতাশ হয়ে উঠে চলে গেলেন। আমি ওনার হতাশা দেখে বেশ মজা পেলাম। পুরুষ মানুষ আসলে চায় কি? বিয়ের ঝামেলা শেষ হবার পর দিন সকালে বেশ চেঁচামেচিতে ঘুম ছুটে গেল। আমি দরপড়িয়ে উঠে বসতেই দেখলাম হাবিব সাহেব অদ্ভুত ভঙ্গিতে দরজা দিয়ে ঠুকলেন, একদম অগোছালো এলোমেলো। আমাকে দেখে উনি মাথা নিচু করে বললেন, নীরা, বাইরে মিতু এসেছে। মিতুকে? আমি অবাক হয়ে প্রশ্ন করতেই উনি শঙ্কিত কণ্ঠে বললেন, আমার প্রাক্তন স্ত্রী। হাবিবের দৃষ্টি অনুসরণ করে দেখলাম সে তার প্রাক্তন স্ত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। সে চোখে কোনো ঘৃণা বা আক্রোশ নেই। আশেপাশে যে এত মানুষ, তবুও তার দৃষ্টি এক জায়গাতেই নিবদ্ধ। আমার শাশুড়ির ব্যাপারটা খেয়াল করে হাবিবকে উদ্দেশ্য করে বললেন, হাবিব, সব মিটমাট করে দে। ওনার ডাক শুনে হাবিব সাহেব হকচকিয়ে উঠল যেন। এরপর ক্ষীণ স্বরে বললেন, আমি কি বলবো? কি বলবি মানে? তোর কি আক্কেল সব লাটে উঠলো? আমার শাশুড়ি বেশ রাগ নিয়েই বললেন কথাটা। তবে এতে হাবিব সাহেবের কোনো হেলদোল হলো না। সেই মিতু নামক মানুষটার উদ্দেশ্য করে বললেন, হঠাৎ ফিরে আসলে যে? তোমার কাছে ফিরে এসেছি হাবিব। মিতুর কথা শুনে উপস্থিত সবাই তাজ্জব বনে গেল। আমার খালা শাশুড়ি 3 গুণ চেঁচামেচি করে বললেন, ফাজলামো পাইছো? ঘরে নতুন বউ, তোমার তামসা দেখার সময় নাই আমাদের। খালা, চুপ করো, আমি কথা বলছি তো। হাবিব এক প্রকার ধমকের সুরেই কথাটা বলে ফেলল। তার কথাতে মিতু বেশ উৎফুল্ল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টির ভাষা মানে হলো, দেখো নীরা, আমি না থাকলেও তোমার স্বামীর সব আমার। তবে আমার ভাবনা অবাক করে দিয়ে আমার শাশুড়ি আম্মা বেশ কঠোর গলায় বললেন, হাবিব, বউ নিয়ে ঘরে যা। মিতু, তোমার যাবতীয় যা আছে সব আমার কাছে গচ্ছিত। তুমি আমার সাথে আমার ঘরে এসো। হাবিবের সাথে আমার কথা আছে। না, কোনো কথা তুমি হাবিবের সাথে বলতে পারবে না। একজন পরপুরুষের সাথে কি কথা? আম্মার কথা শুনে হাবিব রুষ্ট গলায় বলল, মিতু, তুমি বলো। মিতু অনুমতি পেয়ে হাবিব সাহেবের কাছাকাছি এসে দাঁড়ালো। তার অযাচিত কাজ দেখে আমার শাশুড়ি হাবিবকে টেনে সরিয়ে দিয়ে বলল, তুই যদি এই মেয়ের সাথে আর একটা কথা বলিস, আমি আজকেই বিষ খাবো। আম্মা, তুমি পাগল হয়ে গেছো? নীরা, আম্মাকে একটু বুঝাও। ওনার কথাতে আমার হেলদোল হলো না। একটা লোক কতটা কাতর থাকলে এরকম কথা বলতে পারে? তার হিসেব মিলাতে গিয়ে আমি আমার ভাবনাতে মশগুল। তবে আমার শাশুড়ি ছেলের কথাতে কেঁদে কেটে বসালেন। সে আহাজারি করে বারবার বললেন, এই মেয়েটাকে বিয়ে নিজের ইচ্ছাতে করেছিলি। এই মেয়ে তোর বিপদে তোকে ফেলে অন্য ছেলের হাত ধরে চলে গেল। তবুও তুই কোন মুখে এই মেয়ের সাথে কথা বলবি? হাবিব তার মায়ের কথা শুনে বেশ দমে গেল। মিতু এরপরেও বেশ রাগারাগি করেও কোনো কুল কিনারা না করতে পেরে বলল, হাবিব, আমি তোমার সাথে অন্যায় করেছি। আমরা পরে আলোচনা করব মিতু। আম্মার থেকে তুমি তোমার সমস্ত গয়না নিয়ে যেও। এরপর মিতু আর কোনো উচ্চ বাক্য করেনি। সে নীরব ভঙ্গিমায় সব বুঝে নিয়ে চলে গিয়েছে। তবে সে যাবার আগে আমাকে বুঝিয়ে দিয়ে গেল, নীরা, তুমি আসলে ধুলো ময়লা। দিন মাসের হিসেব বোধ হয় চোখের পলকেই ছুটে গেল। বিয়ের মাসটা কেমন করে যেন গড়িয়ে গেল। তবে আমার আর হাবিব সাহেবের সম্পর্কে একটা ফাটল সবার সম্মুখে উন্মুক্ত। পাড়া পড়শি অনেকেই ছাপা গুঞ্জন করে, হাবিব নাকি মিতুকে ফিরিয়ে আনবে। অনেকে অনেকে আবার আফসোস করে বলে, আহারে, বাপ মা নাই, সাত কুলে যার কেউ নেই, এই মেয়েটা এখন যাবে কোথায়? তাদের কথা শুনে আসলেই আমি ভাবনায় আসছি, আমি যাব কোথায়? বিয়ের আগে আমি সমীকরণ মেলাতে পারছিলাম, কেন এই শিক্ষিত লোকটা আমার মতো ঘর মিটামাটি ছাড়া, বাবা মা ছাড়া অনাথ মেয়েকে বিয়ে করবে? ছোটবেলায় আমাকে আমার এক আত্মীয় এতিমখানে রেখে যায়। তাদের ভাষ্যমতে আমার বাবা মা কোনো এক কারণে দুইজনের সংসার থেকে বৈমুখ হয়ে আমাকে ফেলে দুজন দুদিকে চলে গেছে। এরপর থেকে সাবালিকা হবার পর সেখান থেকে বেরিয়ে এনজিওর মাধ্যমে একটা সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করার পর ন্যাশনাল থেকে অনার্সটা শেষ করতে পারলাম না। এরপর কাজের সন্ধানে ভবঘুরের মতো ঘুরতে ঘুরতে একটা কোম্পানিতে ইন্টারভিউ বোর্ডে হাবিব সাহেবের সাথে আমার পরিচয় হয়। চাকরিটা নেহাত প্রয়োজন ছিল বলেই 2 দিন পর আবারও খোঁজ নিতে অফিসে যেতে হাবিব সাহেব আমাকে একান্তে ডেকে বলেছিলেন, আপনার চাকরিটা এখানে হবে না মিস নীরা।
ইন্টারভিউ বোর্ড থেকে অন্য একজনকে সিলেক্ট করেছে। আমি বেশ হতাশা নিয়ে ফিরে আসতে গেলেই হাবিব সাহেব আমার পথ আটকে বলেন উনি আমাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। ওনার হাবভাবে নেহাত ভদ্র মানুষ মনে হলো আমি লোকটাকে এড়িয়ে যেতে চাইতেই উনি অনুনয় করে বলেছিলেন, আমাকে ভুল বুঝবেন না মিস নীরা, আপনার যে চাকরিটা প্রয়োজন সেটা আমি অথরিটিকে জানিয়েছিলাম, কিন্তু তারা অপারগ। আপনার থেকে অন্যদের পারফরমেন্স ভালো ছিল। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু আমার বেশ সমস্যা আছে। আপনি চাইলে আমি সত্যিই আপনার উপকারে আসতে পারি, পরে ভেবে দেখব। এই টুকটাক কথোপকথনের পর আমি চলে আসলেও হাবিব সাহেব আমার পিছু ছাড়েনি। এক প্রকার ভাগ্যগত আর ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে ভোগা আমি ওনার ডাকে সাড়া দিলাম। লোকটা দুদিনের মাঝে আমার জন্য চাকরিও ম্যানেজ করে ফেললেন। ওনার প্রতি কৃতজ্ঞতা বাড়তে লোকটা আমাকে কৃতজ্ঞতা স্বীকার করার সুযোগ না দিয়ে হাওয়া হয়ে গেল। ব্যাপারটা আমার কাছে বেশ বিব্রতকর ছিল। তাই তো ওনাকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে আগের সেই কোম্পানিতে খোঁজ নিয়ে জানতে পারলাম হাবিব সাহেব বেশ অসুস্থ। ওনার অসুস্থতা আমাকে বেশ পোড়ালো। তাই তো আমি যেচে পড়ে ধন্যবাদ জানানোর জন্য ওনার বাসায় এসেছিলাম। সেদিনটা ছিল আমার জন্য আরও অপ্রীতিকর। হাবিব সাহেবের মা আমার পরিচয় জেনেই কোনো প্রকার দ্বিধা ছাড়াই বলে বসলেন, হাবিবের তোমার খুব দরকার মা, তুমি প্লিজ আমার হাবিবকে ছেড়ে যাও না। আমি বেশ অবাক হলাম। আজব, যাকে আমি দৌড়লাম না তাকে ছাড়ার প্রশ্ন আসলো কোথা থেকে? তবে প্রশ্নটা আমার মনে রাখতেই হাবিব সাহেবকে দেখে বুঝলাম লোকটা ইচ্ছে করে ওসব বাঁধিয়েছেন। আমাকে দেখে মিকি এসে বলল, আমি জানতাম আপনি আসবেন মিস নীরা। সেই আশাটাই বোধহয় আমার কাল হলো। যে আমি একা ভাসতে চেয়েছিলাম সে আমি বোধহয় একটা শেকড়ের আশ্রয় খুঁজতে গিয়ে নিজের আত্মসম্মানও বিলি করে দিলাম। বিকেলের দিকে আমার শাশুড়ি আমার ঘরে আসলেন। আমাকে দেখে হাই হাই করে বললেন, নীরা, তোমার পাশে আমি আছি, তবু এমন মন খারাপ করে থেকো না। মন খারাপ করছি না আম্মা, আমি শুধু ভাবছি হাবিব আমাকে বিয়েটা কেন করলেন। মহিলা আমার কথা শুনে বেশ কাছুমাছু করলেন, তবে আত্মগ্লানি থেকে বাঁচতেই হয়তো বললেন, আসলে হাবিব মিতুকে বুঝাতে চেয়েছিল তার জন্য মেয়ের অভাব নেই, তাই বলে এভাবে ভুল বুঝো না। তোমার মাথার উপরে তো কেউ নেই, এজন্য ওনার কথা শুনে আমি বেশ অবাক হলাম, তাই বলে আমি পেল না। এরপর উনি আমার কাছে কাজ গেছে নিচু গলায় বললেন, হাবিবকে নিজের করে ভাবো, ওই মিতুকে এমনি ভুলে যাবে। আম্মা যে আমার না, তাকে আমি শত চেষ্টা করেও ভাবতে পারবো না। আমার উত্তরে বেশ অসন্তোষ প্রকাশ করলেন উনি। এরপর আমার হাত ধরে বললেন, একজন বউ চাইলে সব করতে পারে। ওনার কথাতে আমি কোনো প্রত্যুত্তর করলাম না। আজ বুঝলাম পৃথিবীতে আপন বলতে কেউ থাকলে হয়তো এই যন্ত্রণা সহ্য করে একটা কাপুরুষের ঘর করতে হতো না। খুব রাতের বেলা হাবিব সাহেব ঘরে ফিরলেন। গত 2 দিন তার কোনো হদিশ ছিল না, তবে একবারই আমি যে খুব একটা খোঁজ করেছি এমনটাও নয়। উনি ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে স্বভাবসুলভ হাসি বজায় রেখে বলল, অফিসের একটা কাজে সিলেট গিয়েছিলাম, বাসায় জানিয়ে যেতে পারতেন। আম্মা তো জানে আমার হুটহাট যেতে হয়। আপনার আম্মা জানেন সেটা হাবিব সাহেব? আমি তো আর জানি না। আমার কথাতে উনি কিঞ্চিত অবাক হলেন, তবে সেটা প্রকাশ না করে বললেন, আমার জানা মতে আপনি আমার খোঁজ করেন না নীরা। আমি খোঁজ করলেও বোধহয় আপনি আপনার খোঁজেন দিতেন না। মানে হলো আপনার খোঁজ নেবার জন্য সে আছে। আমার কথাতে উনি বেশ উদ্বিগ হয়ে উঠলেন। নিজেকে গুছিয়ে এরপর বললেন, আপনি ভুল ভাবছেন। আমি তো সব ক্ষেত্রেই ভুল ভাবি আপনাকে। তবে আপনি কি সঠিক মানুষ হাবিব সাহেব? আপনি আমার অসহায়ত্ব জেনে নিজে ইচ্ছাতে বিয়ে করলেন। এরপর আপনার অপারগতা জেনে যে স্ত্রী আপনাকে পেলে চলে গিয়েছে। কিন্তু আপনি কি করলেন? সেই বউ আবার আসতেই আপনি সব রাগ দুঃখ ভুলে গেলেন। আপনার যদি এতটাই ভালোবাসা তার উপর থাকে, তবে এই 2 বছরে তাকে ফিরিয়ে আনলেন না কেন? আমি শত চেষ্টা করে মিতুর খোঁজ পাইনি। তার পরিবার আমার থেকে তাকে লুকিয়ে রেখেছিল। হাবিব সাহেব অসাবধানে কথাটা বলে ফেললেন। আমি শুনে বেশ মর্মাহত হলাম। আমি ওনাকে প্রশ্ন করলাম, তবে আমাকে বিয়ে করলেন কেন? মায়ের চাপে পড়ে। মাকে যখন তোমার ব্যাপারে বলেছিলাম, ওই দিন থেকে মা তোমাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকলো। মা জানতো তুমি রাজি হবে।
হাবিব সাহেবের কথা শুনে আমার বুকের ভেতর হাহাকার করে উঠল। এত কষ্ট আমি হাজার কষ্টে থেকেও পাইনি। আমিই বা কত বোকা, একটা লোকের মিষ্টি কথাতে ভুলে গেলাম। উনি আমার সামনাসামনি দাঁড়িয়ে হাত জোর করে বললেন, আমি যদি জানতাম মিতু আমার কাছে ফিরতে চাইবে, আমি কোনো দিন আপনাকে বিয়ে করতাম না নীরা। আপনি জানেন, মিতুকে এতদিন ওর পরিবার আমার সাথে যোগাযোগ করতে দেয়নি। মিতু তো বাচ্চা হাবিব সাহেব, বাচ্চা না হলেও খুবই নাজুক। হাবিব সাহেবের বিশ্লেষণ শুনে আমি হেসে ফেললাম। আল্লাহ, লোকটা কতটা অন্ধ! আমি হাসতে হাসতেই ফেললাম, তাহলে মিতুকে ফিরিয়ে নিয়ে আসুন। আমার মানবে নানীরা, আমার জানিয়েছে মিতুকে আনলে সে বিষ খাবে, নয়তো ফাঁসিতে ঝুলবে। আর আমি আম্মাকে চিনি, উনি এক কথার মানুষ। ওনার প্রত্যেকটা কথাতে প্রমাণ পাচ্ছে লোকটা আমার না। তবে কোনো আশায় আমি থাকবো। এই প্রশ্নটা মনের মাঝে উকি দিতে উনি আমার উত্তরটা খুঁজে দিলেন। আমতা আমতা করে বললেন, আপনি চাইলে আমরা মিউচুয়ালভাবে থাকতে পারি। কি বলতে চাইছেন? মিতুকে তো আম্মা এই বাড়িতে আসতে দিবে না, আর আপনাকেও ছেড়ে দিতে দিবে না। আমি না হয় মিতুকে আলাদা ফ্ল্যাটে রাখলাম, আর আপনি এখানে থাকলেন। কথাটা হাবিব সাহেব যতটা সহজভাবে বলে ফেললেন, আমি ততটা সহজভাবে নিতে পারলাম না। আমার বুক ভার হয়ে আসলো, গলায় মনে হচ্ছে একদলা কষ্ট আটকে আছে, যার জন্য আমি শ্বাস নিতে পারছি না। মানুষ কতটা নির্দয় হতে পারে তা বোধহয় মানুষ হয়ে না জন্মালে বুঝতাম না। আমার বড় ননাস বাসায় আসতেই আমার শাশুড়ি আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিল। ভদ্রমহিলার স্বভাব না কুচু। আমাকে দেখে নাক মুখ কুচকে বললেন, রূপ দিয়ে করবা কি? জামাই তো ধরে রাখতে পারতেছ না। আহ সালমা, ওর সাথে এভাবে কথা বলিস কেন? আর কিভাবে বলবো আম্মা? তোমার বাড়ির কেচ্ছা কাহিনী আমার শ্বশুর বাড়িতে হাসাহাসি কারবার। হাবিবের বিয়েতে আমি এই জন্যই আসিনি। আমি আগেই জানতাম ওই ধরিবাজ মেয়ে ঠিক ফিরে আসবে। এরপর সালমা আপা আমার দিকে তাকিয়ে কিছুটা বিনয়ের সুরে বলল, শুনো, মিতু এসেছে টাকা পয়সার জন্য, তুমি শক্ত হয়ে হাল ধরো। আপা, যে লোকটা আমার না, তাকে আমি কিভাবে ফেরাবো? সব কি বলে দিতে হয়? একটু রং করা। আমি ওনার কথাতে প্রত্যুত্তর করলাম না। ওনারা কি জানেন হাবিব সাহেব ফের মিতুর সাথে সংসার পেতেছে? তবে আমি তা জানানোর চেষ্টা করলাম না। তবে মনে মনে একটা জেদ ঠিকই চেপে বসলো, আমিও এ সংসার ছেড়ে যাচ্ছি না, তবে হাবিব সাহেবকে নিজের আপন করেও নিব না। বিয়ের প্রায় 2 মাস, এর মাঝে ন্যাশনালের ফোর্থ ইয়ারে ভর্তি নোটিশ দিয়েছে। ব্যাপারটা আমাকে আমার বান্ধবী সুমনা ফোন করে জানিয়েছে। যেহেতু আমার রেজিস্ট্রেশনের মেয়াদ আছে, আমি চাইলেই ভর্তি হতে পারবো। তবে ব্যাপারটা সম্ভব হবে টাকার জোরে। আমি আজ 8-7 বেঁধে নিজের মনকে জোরালো করলাম, স্ত্রীর অধিকার আমি ছাড়ব না। দুপুর গড়াতেই আমি খাবার টেবিলে বসে সবার সামনে বললাম, আমি আবার কলেজে ভর্তি হব। আমার শাশুড়ি গড়িমসি করে উঠলেন, বললেন, কি দরকার? সংসারে ঠিক নেই, আবার পড়াশোনা। ওনার কথা শুনে আমার ছোট ননাস কিছুটা রেগে গেলেন। এরপর জোর গলায় বললেন, পড়াশোনা করুক, তোমার ছেলের তো আর টাকার অভাব নেই। টাকা তো পরনারীর পেছনে ডালছে এখন। ওনার কথাতে আমার শাশুড়ি গললেন না, নিজের জেদ বজায় রেখে বললেন, বিটে মাটি নেই, স্বামী সুখ হতো নাই, পড়ালেখা দিয়ে করবি কি? 2 বেলা খেতে পড়তে দিচ্ছি, এই তোরের। উনি কথাটা এতটাই বিকৃতভাবে বললেন, একটা দানা ভাতও আমি আর মুখে তুলতে পারলাম না। আমি বুঝি এতটাই অবলা, কান্না গিলে বললাম, পড়াশোনা আমি শুরু করবই আম্মা। আমার বাড়ি থেকে বের হয়ে এসব করবা। ছেলে ছেড়েছি, বউ ছাড়তে এমন আর কি। মহিলার কথা শুনে আমার ছোট ননাসও রাগ করে খাবার ফেলে উঠে গেলেন। আমার শাশুড়ি নিজেও রাগ করে উঠতে উঠতে বললেন, এক পাপ দূর হয়েছে, আর এক পাপ ঘাড়ে উঠেছে। যত যন্ত্রণা হয়েছে আমার ছেলেটার জন্য। উনি উঠে যেতেই আমার অশ্রু ভাত ভাঙলো। আমার জায়গাতে অন্য কোনো মেয়ে থাকলে হয়তো চলে যেত, নয়তো মরে যেত, কিন্তু আমি তো মরতে চাই না। এত লড়াই করে দুনিয়াতে টিকে থাকলাম কেন? মরে যাবার জন্য তো নয়। গুদুলির আলো পশ্চিম আকাশে কিঞ্চিত দেখা যাচ্ছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে হাবিব সাহেবের ফেরার প্রহর গুনছে। লোকটার সাথে আমার সম্পর্কের সুতো তলানিতে। মাঝে মধ্যে উনি ভুলে যান আমি নামক একটা প্রাণী এই দুনিয়াতে আছি। কিন্তু এই লোকটাই বউ ফিরে আসার পূর্বে আমাকে অনুনয় করে বলেছিল আমি যেন তাকে ফেলে না যাই।
পুরনো কথা ভেবে আমার বেশ হাসি পেল, নিজেকে নিজে ধিক্কার জানালাম। তবে আমার অপেক্ষার প্রহর দীর্ঘ হলো না। হাবিব সাহেব তার লাল রঙের মোটর বাইক নিয়ে গেট দিয়ে ঢুকছেন। আমি তাকে দেখে মনে মনে সব কথা একের পর এক সাজিয়ে রাখলাম। শরতের মেঘের মতো আমার জীবনে কখনো তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়নি। সারা জীবন অন্যদের দেখেছি পরিবার নিয়ে কত উল্লাস করতে, কিন্তু আমি প্রত্যেক দিন প্রত্যেকটা রাত আমি কেঁদেছি। অন্য পথে শিশু কিংবা এতিম বাচ্চাদের মতো আমি বেড়ে উঠিনি। তাদের থেকে আমার ভাগ্যটা নেহাতি সুপন্নই ছিল। আমি বলে থাকলাম। হাবিব সাহেবের মুখভঙ্গি চেষ্টা করলাম, তাকে কিছুটা অপ্রস্তুত দেখালো। আমি ঠোঁট ভিজিয়ে বললাম, তবে তাদের থেকে ভালো বলা চলে না। হঠাৎ এমন অদ্ভুত কথা বলছেন কেন? আমার জীবনটাই তো অদ্ভুত। হাবিব সাহেব বেশ বিচলিত গলায় বললেন, আমি তো বলেছি আপনার কোনো কিছুই তো অপূর্ণ রাখবো না। আপনি তো প্রথম রাতেই বলেছেন আপনি কখনো বাবা হতে পারবেন না। তবে কিভাবে বলছেন যে অপূর্ণ রাখবেন না? উনি আমার কথাতে বেশ মর্মাহত হলেন বোধ হয়। ক্ষীণ গলায় বললেন, আমার অপারগতা নিয়ে খোঁটা দিচ্ছেন? খোঁটা দেবার আমি কে? তবে আমি নিরুপায় হয়ে হোক বা যেভাবেই হোক আপনার সাথে মিউচুয়ালভাবে একটা সিদ্ধান্তে আসতে চাই। দেখুন, তালাক দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমার মা আর সোর আপনার তোফের মুখ পড়তে হবে। তারা যদি বলে আমার আপত্তি নেই। কেন বিয়েটা আপনি আপনার মা আর বোনকে করেছেন? তবে আমার তালাক চাই না। উনি আমার জবাবে বেশ অবাক হচ্ছেন, গলার স্বর কাঁপছে। এরপর আমাকে বললেন, বিয়েটা ওনারা না করালেও ওনাদের তো জানাতে হবে। আর মিতুকে দেখে মা বেশ ক্ষেপে আছে। আগেও মিতুকে পছন্দ করতো না, এখন তো দূরে থাক। আমি ওনার কথা শুনে হাসলাম। মনে মনে ওনাকে গর্দব ছাড়া কোনো কিছুই ভাবতে পারলাম না। আমি বেশ আটসাট হয়ে বসলাম। আমাকে দেখে ব্রুজরা উনি কুঁচকে ফেললেন। শোনেন হাবিব সাহেব, আমি একটা আপোষে আসতে চাই। আপনি মিতুকে নিয়ে সংসার করুন বা অন্য 2-4টে বিয়ে করুন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু আপনি কি চাচ্ছেন বলুন তো? আমার কলেজে রেজিস্ট্রেশন চলছে, আর আমার প্রত্যেক মাসে 15,000 টাকা হাত খরচ চাই। এত টাকা দিয়ে আপনি কি করবেন? পাগল নাকি? দেখুন, আপনি যদি টাকা দিতে না চান তবে না দিবেন, আমার আপত্তি নেই। আমিও তাহলে আপনার সাথে সমঝোতা করব না। হাবিব সাহেব আমার কথাতে বেশ বেকায়দাতে পড়েছে বোঝা যাচ্ছে। সে আমতা আমতা করে বলল, আসলে আমার টাকা দিতে নেই, কিন্তু মিতু ওর জন্য আলাদা ফ্ল্যাট ভাড়া নিতে বলেছে। ওর বাসায়ও ভালোই ঝামেলা হচ্ছে। আমি ওনার কথা শুনে বেশ আহত হলাম। একটা লোক কিভাবে অকপটে নিজের দোষ স্বীকার করে নিচ্ছে। আমি গলায় তেজ ধরে রেখে জবাব দিলাম, আমার হাত খরচ চাই হাবিব সাহেব, আর আমি আমার পড়াশোনাটাও শেষ করব। তা না হয় করবেন, কিন্তু আম্মা শুনলে খেপে যেতে পারে। ওইটা আপনার বিষয় না। আপনি যদি ম্যানেজ না করতে পারেন, আমি তাহলে আপনার আলাদা গড়ে ওঠা সংসারের কথা আম্মাকে বলতে বাধ্য হব। সকালে ঘুম থেকে উঠতে দেখলাম হাবিব সাহেব ঘরে পায়চারি করছেন। আমাকে উঠতে দেখে কিছুটা অগোছালো গলায় বললেন, আপনাকে আপাতত 10,000 টাকা দিচ্ছি, আর রেজিস্ট্রেশনের টাকা আর ফর্ম ফিল আপের জন্য আলাদা 10,000। আপনি আজ গিয়ে কাজ সেরে আসুন। আম্মার থেকে অনুমতি নিতে হবে? নিতে পারেন। আমি বিছানা থেকে উঠে গাছাড়াভাবে বললাম, আপনি বলে ফেলুন। উনি আমার কথাতেই বিস্ফোরিত চোখে তাকালেন। কিছু একটা ভেবে বললেন, আচ্ছা, নাস্তা করার পরে বলবো। আমি উত্তর না দিয়ে বেশ সংকোচে পড়লাম। এইরকম সে কোনো দিন আমি কারো থেকে নেইনি। কলেজ পর্যন্ত এনজিও থেকে প্রত্যেক মাসে আমার জন্য নির্দিষ্ট কিছু টাকা দিত। খাবার আর স্কুল কলেজের বেতন আর বছরে কেউ আমাদেরকে জামা কাপড় দিলে সেগুলো দিয়ে কাটিয়েছি। তবে অনার্সে ওঠার পর ওনারা আর দায়িত্ব নেননি। 2টো টিউশনি করতে মেসে থাকাটা বড্ড কষ্টের ছিল। এমন হাজারো দিন গেছে না খেয়ে। আমি দীর্ঘশ্বাস ফেলে টাকাটা নিলাম। আমার সব আত্মসম্মান বাদ দিয়েই নিলাম। হাবিব সাহেবের দিকে তাকিয়ে একটা ধন্যবাদ দিতে উনি বোধ হয় বেশ বিরক্ত হলেন। আমাকে ঘরে ফেলেই উনি বাইরের দিকে গেলেন। আমার শাশুড়ি আমার বেশ গোছালো ধরনের মানুষ। মহিলার বেশভূষাতেই তার অহমিকা প্রকাশ পায়। হাবিব সাহেব চেয়ার শব্দ করে টেনে বসতে উনি বিরক্ত হয়ে বললেন, শব্দ করে চেয়ার না টানলে হয় না? আমার কথাতে হাবিব সাহেব ধীরে ধীরে বসলেন। ওনার বসার ভঙ্গিমা দেখে আমার কেমন হাসি পেল। এর মাঝে ছোট আপা এসে বললেন, হাবিব, তোর ব্যবসায় একের পর এক লস। তোর দুলাভাই বলল কিছুটা আপা। উনি হাবিব সাহেবের জবাবে বিরক্ত হয়ে আম্মাকে উদ্দেশ্য করে বললেন, তোমার ছেলেকে বুঝাও আম্মা। বুঝার আয় হবে কি? যার ঘর সংসারে মন নেই তার ব্যবসা তো লাটে উঠবে।
আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ছেলে কামাই আমার খেতে হয় না। আম্মা কথাটা বলতে হাবিব সাহেব মাথা নিচু করে পড়লেন। এরপর ক্ষীণ স্বরে বললেন, আম্মা কিছুটা লস হয়েছে, মাল আনার সময় কিছু মাল লুট হয়েছে। উনি বলেই চুপ হয়ে কিছুক্ষণ পর আবার বললেন, নীরা পড়াশোনাটা আবার শুরু করুক আম্মা। কথাটা শোনার পর আম্মার কি ভাবভঙ্গি হবে ভাবতেই কিছুটা ভয় লাগলো। সালসুলহীন আমি আসলেই বড্ড অসহায়। তবে শাশুড়ি মা বেশ স্বাভাবিকভাবে উত্তর দিলেন, হ্যাঁ করুক, পড়াশোনা দরকার আছে, নয়তো ওই মেয়ের সাথে পাল্লা দিবে কিভাবে। ওনার কথাতে আমি বেশ অবাক হলাম। হাবিব সাহেব মুখ তুলে বললেন, আম্মা সব কথাতে মৃত্যুকে টেনো না, তোমার ওই মৃত্যুর কথা উঠলেই মুখের ভুলি ফোটে। ছোট আপা হাবিব সাহেবকে তাচ্ছিল্য করে কথাটা বলল। হাবিব সাহেব চুপ করে খাবার চিবুতে লাগলেন। শাশুড়ি আম্মা আমাকে উদ্দেশ্য করে বললেন, আমার বাড়ি থেকে পড়াশোনা করতে হলে সব করে করতে হবে, আর ভালো রেজাল্ট না হলে তোমাকে সব টাকা ফেরত দিতে হবে। এটা কি ধরনের কথা আম্মা? এই মেয়ে গলা নিচু করে কথা বলো। তোমার পেছনে 2 টাকা খরচ করার মতো আহামরি কিছু না তুমি আমাদের। হাবিব তো ফিরেও তাকায় না। আজকে ঘর থেকে বের করে দিলে কই যাবা তার ঠিক নেই। নেহাত দেয়ালে পিঠ ঠেকেছে, তাই এই সব মেনে নিচ্ছি। মহিলা কথাগুলো এতটাই তীর্যকভাবে বললেন, ছোট আপা পর্যন্ত অবাক হয়ে গেল। আমি কোনো জবাব দিলাম না। ভেতরে দাবানলের মতো আগুন জ্বলছে। মানুষ বোধ হয় এমনই, দুর্বল জায়গায় বারবার আঘাত করে। হাবিব সাহেবের বাড়ি সবার নবীনগর, আমার কলেজটা ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমি খুব ভোরের দিকে বাসা থেকে বের হবার পরিকল্পনা করলাম যেন সময় থাকে। তবে অবাক করার বিষয় হলো আমার সাথে হাবিব সাহেব উঠলেন। ওনাকে রেডি হতে দেখে আমার মন কিছুটা পুলকিত হলো। আমি শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরতে উনি বললেন, আপনি যেতে পারবেন? কেন, আপনি যাচ্ছেন না? আমি অবাক হয়ে প্রত্যুত্তর করলাম। উনি বিচলিত গলায় বললেন, আমাকে ইমার্জেন্সি মৃত্যু ডেকে পাঠিয়েছে, ওর কাছে যেতে হবে। ওনার কথা শুনে আমার গলা ধরে এলো। ধরা গলায় বললাম, আমি তো সাভার থেকে কখনো একা যাতায়াত করিনি, আপনাকে আমি সিএনজি করে দিচ্ছি। আমি কিছুটা অভিমানী কণ্ঠে বললাম, লাগবে না, আমি পারবো। মেয়ে মানুষের যে কি হয়, এই বললেন ছিনেন না, আবার বলেন একা পারবো। আচ্ছা আপনার হয়ে গেলে আপনি চলে যাবেন, আমি আসলাম, দেরি হয়ে যাচ্ছে। উনি এই বলে হন্তদন্ত পায়ে বেরিয়ে গেলেন। ওনার যাবার পথে আমি ঝাপসা চোখে তাকিয়ে রইলাম। এই বুঝি লোকটা ফিরে এসে বলবে, চলুন নীরা আমরা একসাথে যাই। সাভারের রাস্তা পুরোটাই আমার অপরিচিত। কোথায় থেকে বাসে উঠবো বুঝে উঠতে আমি পারছিলাম না। রাস্তার পাশে এক ফল বিক্রেতাকে জিজ্ঞেস করতেই উনি বললেন, সামনে হেঁটে গিয়ে বাঁ পাশের রাস্তা ধরে ডান পাশে গেলেই ঢাকা গামে বাস দেখতে পাবো। আমি ওনার কথা মতো গিয়েও বাসের হদিস পেলাম না। আরেকজনকে জিজ্ঞেস করতে বললো, আপনি উল্টো রাস্তায় এসেছেন, নতুন হলে সিএনজি ধরে চলে যান। লোকটার কথা আমার মনে ধরলো, সামনে সিএনজি দাঁড়ানো। তবে ভাড়া জিজ্ঞেস করার পর আমি বেকুব হয়ে রইলাম। এত টাকা চায়? আমি বড় জোর ব্যাগ হাতড়ে কলেজের টাকা বাদে 400 টাকা বের করতে পারবো। আমি সিএনজি রেখে উদ্ভ্রান্তের মতো রাস্তায় দাঁড়িয়ে রইলাম। আবার একজনকে বাসার কথা জিজ্ঞেস করতে লোকটা অদ্ভুতভাবে বলল, নতুন আইছেন আপা? ওনার প্রশ্ন শুনে আমি পাশ কাটিয়ে সামনে আগাতেই লোকটা আমার পিছু পিছু আসছে। সকাল হবার জন্য লোকারোগ্য খুবই কম, কোনো দোকানপাটও খুলেনি, এই জন্য ভয়টা জেগে বসলো। আমি কিছুটা ভয়ে হাবিব সাহেবকে কল করলাম। কল করার উদ্দেশ্য সাহস জোগাড়, কিন্তু লোকটা বারবার আমার কল কেটে দিচ্ছে। ওইদিকে ওই লোকটা আমার পেছনে হাতে ধুয়ে পড়ে আছে, পেছন থেকে উস্কানিমূলক কথাবার্তা বলে চলছে। এর মাঝে হাবিব সাহেব আমার কলটা রিসিভ করলেন, তবে ধরে কোনো কথা না বলে বিরক্ত কণ্ঠে বললেন, আপনি এতবার কল করছেন কেন? দরকার আছে বলেই তো করছি, দ্রুত বলুন। ওনার বিরক্ত কণ্ঠ আমার ভেতরে কেমন উত্তাল সমুদ্রের মতো ঢেউ উঠল যেন। আমি আমার বিপদের কথাটা এড়িয়ে বললাম, দরকার ছিল, এখন নেই। উনি এরপর বোধহয় কিছু বললেন, তবে আমি না শুনে কল কেটে দ্রুত হাসছি। আমি ঢাকা থাকাকালীন কখনো এতটা মুখ থুবড়ে পড়ে থাকা মেয়ে ছিলাম না। অনেক বিপদ মোকাবেলা করেছি, তবে মাঝে বোধহয় মানুষের উপর নির্ভর হতে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমি সত্যিই কেঁদে ফেললাম। ওই লোকটা আমার কান্না দেখে মজা পাচ্ছে,
কয়েকটা অশোভন কথা ইতিমধ্যে বলেও ফেলেছে। তবে এত সব কিছুর মধ্যে একটা ভালো ঘটনা আমার সাথে হুট করে ঘটে গেল। একজন ভদ্রলোক এসে খুব শান্ত কণ্ঠে আমাকে প্রশ্ন করলেন, আপনি কোনো প্রবলেমে পড়েছেন? আমি ঝাপসা চোখে তাকিয়ে দেখলাম ফরমাল শার্ট পরা একজন লোক মোটা ফ্রেমের চশমার আড়াল থেকে শান্ত চোখে আমার দিকে প্রশ্ন সূচক চোখে তাকিয়ে আছে। লোকটাকে দেখে আমার ভরসা হলো। আমি হড়বড় করে বললাম, এখানে আমি নতুন, মোহাম্মদপুর যাব, কিন্তু বাস খুঁজে পাচ্ছি না। সেই থেকে ওই অসভ্য আমার পেছনে পড়ে আছে। আমি ওই লোকটাকে দেখাতেই ও এক প্রকার দৌড়ে পালালো যেন। ভদ্রলোক সামান্য হেসে বলল, ওরা এমনই, মানুষকে অবজার্ভ করেই বুঝে ফেলে কার কাছে গেলে কামাই করতে পারবে। আমি প্রত্যুত্তরে কিছু বললাম না। তবে লোকটা নিজে থেকে আবার বলল, কান্না করবেন না প্লিজ, আমি মোহাম্মদপুরেই যাব। আমাকে নিয়ে যেতে হবে না, বাস কোথা থেকে যায় ওটুকু বললেই হবে। আমার সাথে আসুন। এরপর আমি ওনার সাথে একই বাসে মোহাম্মদপুর আসি। তবে এর সংক্ষিপ্ত কথোপকথনে লোকটা আর একটাও কথা বলেনি। তবে আমার গন্তব্য আসার পরেই সে নিজের সিট থেকে উঠে এসে আমাকে বলেছে, আপনি এখানে নেমে যান, এরপর থেকে ওই রোড আসলে বাস পেতে বিলম্ব হবে। আমি মাথা নেড়ে শুধু ধন্যবাদটুকু জানিয়ে দ্রুত বাস থেকে নেমে পড়েছি। বহুদিন পর নিজেকে একটু খোলা জানালার মতো লাগলো। অর্ধপরিচিত কলেজে পা রাখতে কিছুটা প্রশান্তি লাগছে। জীবনটা অদ্ভুতভাবে জিমিয়ে গিয়েছিল বোধ হয়। তবে আজকে সব ফর্মালিটি শেষ করার পর কিছুটা শান্তি লাগছে। পরিচিত কেউ নেই বললেই চলে। আমার সেশনের বোধহয় টেস্ট চলছে। আমি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এদিক ওদিকে নিজ মনেই ঘুরলাম, কোনো কারণ ছাড়াই, মুক্ত পাখির মতো। বাসায় ফিরতে ফিরতে বেলা গড়িয়ে বিকেল হলো। আমি বাসার সামনে দাঁড়িয়ে কয়েকবার দরজায় টোকা দিলাম, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করলো না। আরো 2-3 বার দিতেই আমার শাশুড়ি ভেতর থেকে কিছুটা চেঁচিয়ে বলল, কে এসেছে? হাবিব তুই? আম্মা, আমি। আসছো কেন নবাবের বেটি? কলেজে এই রাত থাকতা? আমার গেটটা খুলে এরপর কথা বলে, আশেপাশের মানুষ শুনবে। শুনুক, সবাই শুনুক। জামাই বউ যে তামসা করতেছ, মান সম্মান তো এমনিতেই রাস্তায়। আমি গত আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে সারাদিন না খেয়ে থেকে মহিলার বক বক শুনে বেশ ক্লান্ত। আমি তবু অনুরোধ করলাম, গেট খুলে আম্মা, এটা আমার বাড়ি, আমার উপর কারো জোর চলবে না, বাইরে দাঁড়ায় থাকো, আমার মর্জি মতো খুলবো। ওনার কথা শুনে আমার মেজাজ সপ্তম আকাশে উঠলো। আমি একটা সিঁড়িতে বসে হাবিব সাহেবের ফোনে আবারও কল করলাম। তবে এবারে আমাকে আর অপেক্ষা করতে হয়নি। লোকটার সাথে সাথে কল ধরে বলল, কি বলবেন? আপনার মা আমি এসেছি শুনেও আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। আপনি আম্মাকে একটু নরম সুরে বলুন, আম্মা খুলে দিবে। আমি ওনার কথা শুনে শুষ্ক ঠোং জোড়া ভিজিয়ে বললাম, আপনার মা, আপনি বলুন। আর আমি এত তালবাহানা নিতে পারবো না। আমাকে এত হেনস্থা করা হলে আমি পুলিশের কাছে যাব। উনি আমার কথা শুনে কিছুটা ভয়কে গেলেন। এরপর বললেন, আপনি দাঁড়ান, আমি দেখতেছি। উনি কল কাটার পর 2 মিনিট পরে শাশুড়ি আমার দরজা খুলে দিলেন। এরপর দাঁতে দাঁত চেপে বললেন, ওই মেয়েকে আমি ঘরে ঠাঁই দিব না বলেই তোমাকে ঘরে তুলেছি, নয়তো তোমার মতো মেয়ে আমার চৌকাঠের বাইরে গড়াগড়ি খায়। ওনার কথাতে আমার পেটের ভাত হজম হবার জোগাড়। তবে আমি সব গিলে ফেললাম। আমি জানি মহিলা আমাকে রাখবেন, কারণ উনি সত্যিই চান না মিতু এই বাড়িতে আসুক। ঘরে ঢুকে আমি কিছুটা সময় হাসলাম মন খুলে। আমি জানি হাবিব সাহেবের আমাকে মেনে নেবার কারণ। উনি ভিসার জন্য এদিক ওদিক ছুটছেন। তার ধারণা সেই বিদেশ মিতু সমেত যেতে পারলে আমাকে তার মায়ের কাছে বউ হিসেবে রেখে যাবে। আর মিতুর ব্যাপারটা অগোচরেই থাকবে, কারণ হাবিব সাহেবের কিঞ্চিত পরিমাণের নিজস্ব অর্থ জমানো নেই। তার অর্থের উৎস তার মা, আর মাকে অসন্তুষ্ট করা মানে সব হারাবে। আর আমাকে শান্ত রাখছেন মামলার ভয়ে। নিজের ক্লিন ইমেজ হাবিব সাহেব বরাবরই ধরে রাখতে চাইছেন। তবে আমার পায়ের নিচে মাটি নেই বলে আমি হাবিব সাহেবের ইমেজটাকে ক্লিন রাখার সময় আর সুযোগ দিচ্ছি।
হাবিব সাহেব ভোর রাতে আমার ঘরে এলেন। ওনার পায়ের শব্দে আমি মুড়িয়ে ঘুম থেকে উঠে বসলাম। উনি আমাকে দেখে বিব্রত কর একটা হাসি দিলেন। কাল রাতে উনি বাসায় ফেরেনি। অবশ্য এই নিয়ে তার মা অনেক চিল্লাচিল্লিও করেছেন। আমি কোনো কিছুই বলিনি। উনি আমার দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বললেন, আপনার কাছে 1000-5 টাকা হবে? আমি টাকা কোথায় পাবো? আমি ঘুম জড়ানো কণ্ঠে বললাম। সদ্য ঘুম থেকে উঠাই ওনাকে আমার বেশ বিরক্তিকর লাগছে। উনি অনুনয় করে বললেন, প্লিজ থাকলে দিন, আমি কোথাও থেকে টাকা উঠাতে পারছি না। এই ভোর রাতে আপনার টাকার প্রয়োজন কেন? মিতুর বাসায় যাব, একটা বোঝাপড়া আছে। কি বোঝাপড়া? আর আপনি রাতে কোথায় ছিলেন? ঢাকায় ছিলাম। আর এত প্রশ্ন করবেন না। টাকা যদি থাকে দিন। আমি আগ বাড়িয়ে আর কোনো প্রশ্ন করলাম না। তবে ওনার চেহারা আর হাবভাবে বোঝা যাচ্ছে বেশ গণ্ডগোল আছে। আমার কাছে থাকা 3000 টাকা ব্যাগ থেকে বের করে ওনার দিকে বাড়িয়ে দিলাম। হাবিব সাহেব এক প্রকার ছিনিয়ে নিলেন যেন। আমাকে বললেন, ধন্যবাদ নীরা। আপনি বোধ হয় আমার জীবনে দ্বিতীয়বার এত বড় উপকার করলেন। আর শুনেন, বাসায় আমার কথা জিজ্ঞেস করলে বলবেন আমি ঢাকা গিয়েছি মাল আনার জন্য। আচ্ছা, ফিরে এসে সবটা বলবো। ওনার কথাতে আমি বেশ অবাক হলাম। উনি হন্তদন্ত পায়ে এগিয়ে গেলেন। নাস্তার সময় আম্মা এক প্রকার চেপে ধরলেন আমাকে। রাশভারী কণ্ঠে বললেন, হাবিব রাতে বাসায় ফিরেছিল? না। কোথায় গিয়েছিল? আমি জানি না আম্মা। আমার উত্তরে উনি দমকে উঠলেন। রাগ দেখিয়ে বললেন, তাহলে কি জানো? নিজের স্বামী ধরে রাখতে পারো না, আবার তার টাকায় ফুটানি করো। ওনার কথা শুনে আমি সুন্দরভাবে বললাম, আপনার ছেলের তো দোষের শেষ নেই আম্মা। নিজের দোষের জন্য বউ গেল, এরপর আমাকে ফাঁসিয়ে বিয়ে করলো। আবার আমাকে 2 টাকা দিলেও আপনাদের কষ্ট লাগে। উনি আমার কথা শুনে চোখ রাঙালেন, হাতে থাকা কাঁচের প্লেটটা ছুঁড়ে ফেললেন। এরপর বললেন, এই প্লেটের মূল্য তোমার থেকে বেশি। শুধুমাত্র আমার ছেলের জন্যই তোমাকে এনেছিলাম, নয়তো আমার ঘরে ফাঁ দেবার যোগ্যতা তোমার নেই। আমি এটা ভালোভাবেই জানি আম্মা। এজন্যই তো ওই শোকেসে রাখা প্লেটের মতো মতো দরকার না হলেও রেখে দিয়েছেন। জানেন তো আম্মা, মানুষ যদি দামি জিনিসটাকে দরকারে ব্যবহার করে। আমি বলেই খাবার নিয়ে উঠে চলে এলাম। মহিলা বেশ অনেকক্ষণ সময় আমাকে গালমন্দ করলেন। ঘণ্টাখানেক বাদে বড় আপা ফোন দিয়ে আবারও আমাকে গালমন্দ করলেন। আমি ওনাকে সবটা বলার সুযোগ দিয়ে বললাম, আপা, আপনার ভাই কিন্তু সমাজের চোখে অনেক নিচু পর্যায়ে আছে। আপনাদের তো 7 কপালের ভাগ্য। আমার মতো অভাগা এখনও আপনাদের জন্য সমাজ রক্ষা করে চলেছে। আমি বলতেই উনি আমাকে মা বাপ তুলে গালি দিলেন। আমি অসহায়ের মতো শুনে গেলাম। মানুষ বোধহয় এতটাই জঘন্য হয়। বিকেল গড়াতে হাবিব সাহেব বাসায় ফিরলেন। আমাকে দেখে ক্লান্ত গলায় বললেন, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিবেন? আমি বিছানা ছেড়ে উঠে ফ্রিজ থেকে পানি এনে নিয়ে এলাম। উনি ডকডক করে পুরো পানিটা পান করার পর শটান বিছানায় শুয়ে পড়লেন। এক হাত কপালে রেখে বললেন, নীরা, আমি একটু ঘুমাবো। আপনি লাইট অফ করে রুমে থাকলেন থাকতে পারেন। ওনার কথাতে আমি দীর্ঘশ্বাস ফেলে লাইট অফ করে দিলাম। বারান্দার পাশে রাখা বেতের ছোট চেয়ার রাখা। আমি চুপচাপ বসে বসে আকাশ দেখলাম। বিচিত্র আকাশের দিকে তাকিয়ে আনমনা হতেই বুঝতে পারলাম হাবিব সাহেব উঠে আমার পাশে এসে মেঝেতে বসেছেন। আমাকে অনুনয় করে বললেন, আপনাকে একটা অনুরোধ করব নীরা। আপনার কাছে আমার অনুরোধ, আমাকে কোনো কিছুতে অনুরোধ করবেন না। উনি বেশ মর্মাহত হলেন আমার কথাতে। আমি উঠে চলে আসতেই উনি বললেন, প্লিজ বসে থাকুন, আমার কাজ আছে। আপনার বদদোয়া বোধ হয় কাজে লেগেছে নীরা। আমি ওনার কথাতে বেশ অবাক হলাম, তবে হেসে বললাম, আমার দোয়া কিংবা বদদোয়া কোনোটাই আপনার জন্য নয় হাবিব সাহেব। আমি তো আপনার সাথে অন্যায় করিনি নীরা। বিয়েটা করাটা কি অন্যায় ছিল? ওনার কথাতে আমি বেশ অবাক হচ্ছি। এ কি চুরি করে বলে আমি চোর নই। বিয়ে করাটা অন্যায় নয়, তবে বিয়ে করার পর প্রাক্তন ফিরে এলে তার পিছু পিছু সুরসুর করে যাওয়া অন্যায়। এরপর মিথ্যে দিয়ে একটা সম্পর্ক শুরু করাটাও অন্যায়। আমি সেই অন্যায়ের শাস্তি পাচ্ছি নীরা। আমি জানতাম মিতুকে ওর ফ্যামিলি আমার থেকে দূরে সরিয়েছে, কিন্তু না, ও ওর খালাতো ভাইয়ের সাথে পরামর্শ করেই আমার জীবন থেকে চলে গিয়েছে, এবং গত কয়েক মাস আগে ওরা বিয়েও করেছে। উনি বলে থামলেন, তবে আমার কোনো প্রতিক্রিয়া নেই। মিতু সম্পর্কিত কোনো কথাতে আমি হস্তক্ষেপ করতে নারাজ। উনি শুকনো ডোক গিলে বললেন,
আমি জানতাম ওর বিয়ে হয়নি, ও আমাকে তাই জানিয়েছে। ওর বর্তমান স্বামী দুবাই থাকে। আপনি খোঁজ খবর নেননি? কিভাবে নিব? মিতু আমার বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যাবে বলে গিয়েছিল, এরপর থেকে ফ্যামিলি সহ গায়েব। পরবর্তীতে ওর থেকেই তালাকনামা আমাকে পাঠানো হয়। ওর বড় ভাই আমাকে বলে মিতুকে আমার কাছে ফেরত পাঠাবে না, আর মিতু আমার সাথে যোগাযোগ করবে না। হাবিব সাহেবের কথা শুনে আমার কিছুটা দুঃখ লাগলো। আমি কোনো প্রত্যুত্তর করলাম না। উনি আবার বললেন, এই কথা শুনে মা এক প্রকার আমাকে মানসিক চাপে ফেলে ডিভোর্স দিতে বাধ্য করে। এরপর মিতুকে আমি অনেক খুঁজেছি। ওরা এই শহরে ভাড়াটিয়া ছিল, বরিশাল ওদের গ্রামের বাড়ি। আমি সেখানেও খোঁজ খবর নিয়েছিলাম। মিতুর সাথে আমার বিয়ের পর দিনই আবার দেখা হয়। আমাকে এত কিছু বলছেন কেন? না, যার জন্য আমি এতটা পাগল হয়ে দুনিয়া ভুলে গিয়েছিলাম তার দেওয়া আঘাত তো স্বীকার করাতেই হবে। হাবিব সাহেব, আপনাকে একটা কথা বলি, আমাকে আমার মতো থাকতে দিন। আপনার জীবনের কোনো অংশে আমি যুক্ত হতে চাই না। আমার কথাতে উনি বেশ আহত হলেন। ধীর কণ্ঠে বললেন, আমি আপনাকে যুক্ত করছি না। আমার সব এলোমেলো লাগছে নীরা। আমি মিতুকে সেই কলেজ লাইফ থেকে চেয়েছি। মিতুকে যখন হারালাম তখন আমার মনে হলো আমি যে কোনো মূল্যে মিতুকে চাই। ভালোবাসতে তো কোনো অপরাধ নেই, কিন্তু নিজের ভালোবাসা বাঁচিয়ে অন্য একটা মেয়েকে ঠকানোতে কোনো বাধা নেই, তাই তো? আমি প্রশ্ন করতেই উনি হকচকিয়ে গেলেন। ওনার আতঙ্কিত মুখ দেখে আমার অদ্ভুত শান্তি লাগছে। এই দিনটা গত কয়েক মাসে আমি হাজারবার কল্পনা করেছি, এত দ্রুত ভুলে যাবে কে জানতো। চলবে তো ভিউয়ার্স, সেটা গল্পটার প্রথম পর্ব কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।